সকলকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের আলোচ্য বিষয়। আজকের আলোচ্য যে বিষয়টা সেটা হলো, আমরা গত 6টা ক্লাস ধরে স্থানাঙ্ক জ্যামিতির যে চ্যাপ্টারটা শুরু করেছিলাম সরলরেখা, সেই সরলরেখা চ্যাপ্টারের একেবারে অন্তিম ক্লাস আজকেরটি, অর্থাৎ টোটাল স্থানাঙ্ক জ্যামিতির প্রথম যে চ্যাপ্টার সরলরেখা তার উপরে আজকেরটা নিয়ে 7টা ক্লাস দিয়ে আমি সরলরেখা চ্যাপ্টারটাকে পরিসমাপ্তি করার চেষ্টা করব। ঠিক আজকের পর থেকে আমরা স্থানাঙ্ক জ্যামিতির অপর একটা ইউনিট বৃত্তের বিপুল সম্ভার নিয়ে বৃত্ত সম্পর্কিত বিভিন্ন কনস্ট্রাকশন, বিভিন্ন সমীকরণ নিয়ে তোমাদের সামনে আবার নবরূপে উদ্ভাসিত হব। এখন আজকের যে ইউনিট, সেই ইউনিট সম্পর্কিত তোমাদের সামনে কথাবার্তা শুরু করছি। হেই, যদি তুমিও তোমার এক্সাম প্রিপারেশন অনেক সহজ করে তুলতে চাও, তাহলে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে এলিট অ্যাপটি ডাউনলোড করে নাও। সেখানে তুমি প্রতিটি টপিকের ভিডিও লেকচার, স্টাডি ম্যাটেরিয়ালস এবং নোটস, কোয়েশ্চেন অ্যান্সারের সলিউশন, অডিও বুকস এবং বোর্ডের যাবতীয় ইম্পর্টেন্ট আপডেট পেয়ে যাবে। তাই অ্যাপটি ডাউনলোড করতে ভুলো না। তো চলো আবার টপিকে ফিরে যাই। আজকে বিশেষত আমরা সরলরেখার শেষ চ্যাপ্টারে এসে যে কটা প্রবলেমস আজকে আলোচনা করব, সেই প্রবলেম সম্পর্কিত যে সমস্ত ফর্মুলাগুলো, সেই ফর্মুলাগুলো এর আগের দিন আমি আলোচনা করেছিলাম। সেখানে কী কী বিষয়ে আলোচনা করেছিলাম সেটুকু একটু রিমাইন্ড করার জন্য আমি আলোকপাত করছি। আমি এর আগের ক্লাসটাতে আলোচনা করেছিলাম যে কোনো একটা বহিস্থ বিন্দু থেকে কোনো একটা সরলরেখার লম্ব দূরত্ব কী করে খুঁজে বের করা হয়, এবং সর্বোপরি দেখিয়েছিলাম যদি দুটি সরলরেখা সমান্তরাল হয়ে যায় তাহলে সমান্তরাল মানেই হলো দুটি সরলরেখার মধ্যবর্তী ব্যবধান বা দূরত্ব সর্বদা সমান। তাহলে ওই যে দূরত্বটা সমান, সেই দূরত্বটা আমরা কি করে খুঁজে বের করব? সেক্ষেত্রে আমি দুটো কেস তোমাদের সামনে দেখিয়েছিলাম। যদি সমান্তরাল সরলরেখা দুটি মূলবিন্দুর একই দিকে থাকে তাহলে তাদের মধ্যবর্তী দূরত্ব বের করার জন্য দুটো দূরত্বের বিয়োগ করতে হয়। আবার যদি সমান্তরাল সরলরেখা দুটো মূলবিন্দুর বিপরীত পাশে অবস্থান করে তাহলে তাদের অন্তর্ভুক্ত দূরত্ব বের করার জন্য সেই দূরত্ব দুটোকে যোগ করতে হয়। এখন ওই যে দুটো প্রবলেমস আলোচনা করেছিলাম, সেই ফর্মুলা বা টেকনিক তোমাদের সামনে দেখিয়েছিলাম, সেই টেকনিকগুলো দিয়ে যে সমস্ত প্রবলেমসগুলো আরও আমাদের করা লাগবে সেই জিনিসগুলো নিয়ে আজকে হাজির হয়েছি। আজকে লেখা হয়েছে মিসলেনিয়াস প্রবলেমস। প্রথম যে প্রবলেমটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, দেখাও যে এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা ইজ ইকুয়াল টু এ কস টু থিটা। এটা একটা সরলরেখা সমীকরণ। এবং এক্স সেক থিটা প্লাস ওয়াই কোসেক থিটা ইজ ইকুয়াল টু 2a। এই সরলরেখা দুটির উপর মূলবিন্দু থেকে আমরা যদি লম্ব অঙ্কন করি, লেখা আছে মূলবিন্দু থেকে অঙ্কিত লম্ব দুটির বর্গের সমষ্টি থিটা এর মানের উপর নির্ভর করে না। তাহলে আমরা এই বিষয়টাকে দুটো আলাদা আলাদা পার্টে ভেঙে নিচ্ছি। প্রথমত এখানে যেটা বলেছে যে মূলবিন্দু থেকে এই যে প্রথম সরলরেখা, সেই সরলরেখার আমরা লম্ব দূরত্ব বের করব, প্রথম কাজ। দ্বিতীয় কাজ হলো ওই মূলবিন্দু থেকে আমরা আবার দ্বিতীয় সরলরেখার লম্ব দূরত্ব বের করব। যে দূরত্ব দুটো আমরা পাবো সেই দূরত্ব দুটির বর্গের সমষ্টি, অর্থাৎ আমরা তাদের স্কোয়ার করব। স্কোয়ার করে যেটা পাবো তাদেরকে আমরা যোগ করব। দেখব যে যোগফলটা আমরা পাবো সেই যোগফলটা থিটার উপর নির্ভর করে না, অর্থাৎ থিটা বর্জিত হবে। তাহলে রাফলি তোমাদের সামনে দেখানো হলো যে আমাদের এই প্রবলেমটা করতে গিয়ে কি কি কাজ করতে হবে। এবার সেই কাজগুলো কিভাবে করা যায় সেটা তোমাদের সামনে দেখাবো। আমরা লিখছি মূলবিন্দু, অর্থাৎ 0,0 বিন্দু থেকে প্রথম যে সরলরেখাটা রয়েছে এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা ইজ ইকুয়াল টু এ কস টু থিটা, সরলরেখার লম্ব দূরত্ব। লম্ব দূরত্ব বের করার ফর্মুলা আমরা তোমাদের সামনে এর আগের ক্লাসে আলোচনা করেছিলাম। সেটা কি ছিল? যে সরলরেখার উপর আমরা লম্বটা টানবো সেই সরলরেখার প্রত্যেকটা পদকে আমরা বাম দিকে নিয়ে আসবো, অর্থাৎ ডান দিকে 0 বানাবো। তাহলে এখানে লক্ষ্য করো ডান দিকে কিন্তু 0 নেই। তাহলে ওই পদটাকে যদি আমি এইদিকে নিয়ে চলে আসি তাহলে মাইনাস হয়ে ওই পদটা বাঁ দিকে চলে আসবে। দ্যাট ইজ সমীকরণটা তখন এরকম দাঁড়াবে এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা মাইনাস এ কস টু থিটা সমান 0। এই কাজটা আমরা মুখোমুখিও করতে পারি। তারপর কি বলেছিলাম যে লম্ব দূরত্ব যখনই বের করব তখন আমরা মডিউলাস চিহ্নটা ইউজ করব, কেননা দূরত্বের মান কখনো নেগেটিভ হতে পারে না। তারপরে এই সমীকরণের প্রত্যেকটা পদকে বাম দিকে নিয়ে আসার পরে এক্স এর জায়গায় আমরা যে বিন্দু থেকে লম্ব টানছি সেই বিন্দুর এক্স স্থানাঙ্কের মান বসাবো এবং ওয়াই এর জায়গায় ওই বিন্দুটার ওয়াই স্থানাঙ্কের মান বসাবো।
তাহলে এক্স এর জায়গায় যদি 0 বসাই 0 ইন্টু কস থিটা প্লাস আবার ওয়াই এর জায়গায় 0 দ্যাট ইজ 0 ইন্টু সাইন থিটা, আর ওই টার্মটাকে আমরা যদি এদিকে নিয়ে চলে আসি তাহলে সেটা হবে মাইনাস এ কস 2 থিটা। নিচে কি বলেছিলাম? নিচে বলেছিলাম যে সমীকরণটার মধ্যে এক্স এর যে সহগ অর্থাৎ এক্স এর সাথে যেটা গুণ আছে তার স্কোয়ার করব। এক্স এর সাথে এখানে কস থিটা গুণ আছে, তার স্কোয়ার করলে এটা কস স্কোয়ার থিটা হবে, প্লাস দিয়ে ওয়াই এর যে সহগ তার স্কোয়ার করব, দ্যাট ইজ সাইন স্কোয়ার থিটা হবে। তাহলে কি পেলাম? আলটিমেট যদি আমরা ক্যালকুলেশন করি 0 ইন্টু সামথিং দ্যাট ইজ 0, 0 ইন্টু সামথিং আবার 0, উপরে পড়ে থাকলো মাইনাস এ কস 2 থিটা। নিচে লক্ষ্য করো রুটের ভিতরে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। আমরা মাধ্যমিকে এর মানটা বের করতে শিখেছি, তার মান হলো 1। তার মানে দাঁড়ালো যে মডের ভিতরে মাইনাস এ কস 2 থিটা। আমরা জানি মডের ভিতরে যদি মাইনাস থাকে তাহলে সেটা যখন বাইরে চলে আসে তখন প্লাস হয়ে যায়, দ্যাট ইজ এ কস 2 থিটা। তার মানে মূল বিন্দু থেকে প্রথম সরলরেখার দূরত্ব আমরা পেয়ে গেছি এ কস 2 থিটা। একই রকম ভাবে একই ফর্মুলা প্রয়োগ করে মূল বিন্দু থেকে আমরা অপর সরলরেখার লম্ব দূরত্ব তোমাদের সামনে বের করে দেখাচ্ছি। তোমরা খুব ধৈর্য সহকারে দেখো, আশা করি বুঝতে পারবে। আবার মূল বিন্দু অর্থাৎ 0,0 বিন্দু থেকে দ্বিতীয় যে সরলরেখাটা রয়েছে এক্স সেক থিটা প্লাস ওয়াই কোসেক থিটা ইজ ইকুয়াল টু 2a সরলরেখার লম্ব দূরত্ব। আবার দেখছি মডিউলাস, যে সমীকরণের উপর আমরা লম্বটা ফেলছি সেই সমীকরণের প্রত্যেকটা পদকে বাম দিকে নিয়ে আসবো, দ্যাট ইজ 2a এদিকে এসে -2a করতে হবে, এটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। অতঃপর এক্স এর জায়গায় বসাচ্ছি এক্স স্থানাঙ্ক 0 ইন্টু সেক থিটা প্লাস আবার ওয়াই এর জায়গায় 0 ইন্টু কোসেক থিটা। তারপরে কি হবে আশা করি তোমরা বুঝতে পারছো, এটা হবে -2a, কেন ওই পদটাকে বাঁ দিকে নিয়ে আসতে হবে যাতে করে ডান দিক 0 হয়ে যায়। নিচে রুটের ভিতরে এক্স এর সহগ দ্যাট ইজ এক্স এর সাথে যেটা গুণ আছে সেক থিটা তার স্কোয়ার মানে সেক স্কোয়ার থিটা প্লাস ওয়াই এর সহগ দ্যাট ইজ ওয়াই এর সাথে যেটা গুণ আছে এখানে ওয়াই এর সাথে কোসেক থিটা গুণ আছে, তাহলে তার স্কোয়ার করলে কোসেক স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু, এটা সকলেই আমরা জানতে পারছি এর মান 0, সেকেন্ড টার্মটাও 0, উপরে পড়ে থাকলো মডের ভিতরে -2a, নিচে রুটের ভিতরে এই যে সেক এবং কোসেক আছে সেগুলোকে আমরা সাইন কসে রিপ্লেস করে দেব। সেক স্কোয়ার থিটার পরিবর্তে আমরা লিখতে পারবো 1/cos স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটার পরিবর্তে লিখতে পারবো 1/sin স্কোয়ার থিটা। তারপরে এগুলোকে আমরা ক্যালকুলেশন করব ইজ ইকুয়াল টু, উপরে পড়ে আছে -2a, নিচে রুটের ভিতরে আমরা লসাগু বানাবো, লসাগুটা হবে সাইন স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা। এখন তোমরা বলো এটা যদি লসাগু হয় তাহলে নিয়ম অনুযায়ী এটাকে কস স্কোয়ার থিটা দিয়ে ভাগ করতে হবে। যদি এটাকে কস স্কোয়ার থিটা দিয়ে ভাগ করি তাহলে পড়ে থাকবে সাইন স্কোয়ার থিটা। সাইন স্কোয়ার থিটাকে যদি একের সাথে গুণ করি তাহলে উপরে হবে সাইন স্কোয়ার থিটা প্লাস একই কাজ এটাকে আমরা সাইন স্কোয়ার থিটা দিয়ে ভাগ করব, ভাগ করলে ভাগফলটা হবে কস স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটাকে 1 দিয়ে গুণ করলে এটা হলো কস স্কোয়ার থিটা। একদম প্লেন যেভাবে লসাগু করে ওই রকম ভাবে লসাগু করেছি। তারপর মডের ভিতরে -2a, নিচে লক্ষ্য করো যে এই যে উপরে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা আমরা সকলে জানি এর ভ্যালু হচ্ছে 1, যেটা একটু আগে আমি প্রয়োগ করেছিলাম। তারপর নিচে পড়ে আছে সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা। তাহলে এবারে কি ঘটলো লক্ষ্য করো, আমরা যদি মাইনাস টার্মটাকে মডের বাইরে বের করি অর্থাৎ মডটাকে যদি ডিলিট করে দিই তাহলে এটা হয়ে যাবে +2a। নিচে রুটের ভিতরে আছে 1 এর রুট হলো 1, আর এই সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা এটাকে যদি রুট থেকে বাইরে বের করি তাহলে এটা হবে সাইন থিটা ইন্টু কস থিটা ইজ ইকুয়াল টু কি দাঁড়ালো 2a। এই সাইন থিটা কস থিটা নিশ্চয়ই উপরে উঠে যাবে, তাহলে উপরে উঠে গেলে সাইন থিটা ইন্টু কস থিটা, তাহলে কি দাঁড়ালো এটা আমরা রেখে দিলাম। এখন এই টার্মটা থেকে যদি এ কে আমরা আউট করে দিই, এটাকে যদি
আলাদা করে রাখি, তাহলে এখানে পড়ে থাকবে 2 sin থিটা cos থিটা। এই যে 2 sin থিটা cos থিটা, এটা আমরা ক্লাস 11-এরই ফার্স্ট সেমিস্টার গণিতক কোন চ্যাপ্টারে শিখেছি। এটা হলো sin 2 থিটা বের করার ফর্মুলা। দ্যাট ইজ, আমি যেটা লিখলাম সেটা অ্যাকচুয়ালি ফর্মুলাটা কি 2 sin থিটা cos থিটা, এর পরিবর্তে আমরা লিখেছি sin 2 থিটা। তাহলে মূল বিন্দু থেকে আমরা 2 নম্বর সরলরেখার লম্ব দূরত্ব বের করতে পারলাম। সেই লম্ব দূরত্বটা হলো a sin 2 থিটা। তাহলে আমরা মূল বিন্দু থেকে দুটো সরলরেখার উপর আলাদা আলাদা করে লম্ব দূরত্ব বের করেছি। প্রথমটা হচ্ছে a cos 2 থিটা, আর দ্বিতীয়টা পেলাম a sin 2 থিটা। ওরা বলল যে লম্ব দূরত্ব দুটি পাওয়া গেল তাদের বর্গের সমষ্টি, বর্গ মানে আমরা এর স্কোয়ার করব, আবার এর স্কোয়ার করব, সমষ্টি মানে যোগ, অর্থাৎ তাদেরকে যোগ করব। তাহলে এবার ঠিক পরের পেজে দেখাচ্ছি। অতএব লম্ব দূরত্ব দুটির বর্গের সমষ্টি। প্রথমটা পেয়েছিলাম a cos 2 থিটা, তার বর্গ করলাম, সমষ্টি বলেছে তাই প্লাস রাখলাম। দ্বিতীয়টা পেয়েছিলাম a sin 2 থিটা, তাহলে নিশ্চয়ই আমরা তারও বর্গ করব। তাহলে যেহেতু পুরোটার স্কোয়ার আছে, এটা হবে a স্কোয়ার ইন্টু cos স্কোয়ার 2 থিটা, আবার এখানেও তাই a স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার 2 থিটা। এই দুটো থেকে কমন কি যাবে সেটা তোমরা বুঝতে পারছো, a স্কোয়ার কমন, তাহলে এটা পড়ে থাকবে cos স্কোয়ার 2 থিটা প্লাস সাইন স্কোয়ার 2 থিটা। এই যে ব্র্যাকেটের ভিতরের টার্মটা আছে, এর সূত্র আমরা সকলেই জানি, মাধ্যমিকে আমরা পড়েছি। cos স্কোয়ার 2 থিটা প্লাস সাইন স্কোয়ার 2 থিটা, এর মান হলো 1, দ্যাট ইজ a স্কোয়ার ইন্টু 1 ইজ ইকুয়াল টু পেলাম a স্কোয়ার। তাহলে আমরা কি পেলাম, যে লম্ব দূরত্ব দুটির বর্গের সমষ্টি পেয়েছি a স্কোয়ার। এখানে নিশ্চয়ই কোনো থিটাযুক্ত পদ নেই, অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি যে রেজাল্টটা পেয়েছি সেই রেজাল্টটা থিটার উপর নির্ভর করে না, বা সেই রেজাল্টটা থিটা বর্জিত। আমাদেরকে এটাই প্রমাণ করতে বলেছিল যে লম্ব দূরত্ব দুটি বর্গের সমষ্টি যেটা পাবো সেটা থিটার উপর নির্ভর করে না। এটাই লিখবো ইজ ইকুয়াল টু, বা এখানে এরকম লিখতে পারি, ইহা থিটা এর মানের উপর নির্ভর করে না, মানের উপর নির্ভর করে না। ব্যাস, এটাই আমাদের প্রামাণ্য বিষয় ছিল। আশা করি বুঝতে পেরেছো যে কি করে এর আগের দিনের আলোচিত ফর্মুলাটাকে আমরা আজকে একটা অঙ্কের মাধ্যমে তোমাদের সামনে প্রয়োগ করলাম। এরপরে আবার একটা নতুন প্রবলেমস নিয়ে তোমাদের সামনে হাজির হব। লক্ষ্য করো 2 নম্বর প্রবলেম, 3y + 2x + y = 0। এই সরলরেখার সাপেক্ষে -3 - 1 বিন্দুটির প্রতিবিম্ব বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। এই যে প্রতিবিম্ব, এই প্রতিবিম্ব কথাটা আমরা ফিজিক্স সাবজেক্টে বেশিরভাগ সময় শুনতে অভ্যস্ত, কিন্তু সেই প্রতিবিম্ব কথাটা ম্যাথামেটিক্সের সাথেও অঙ্গাঙ্গিভাবে জড়িত। তার মধ্যে আজকে প্রথম স্থানাঙ্ক জ্যামিতিতে প্রতিবিম্ব নিয়ে একটা প্রবলেমস তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি। লক্ষ্য করো প্রতিবিম্ব সম্পর্কে, এখানে প্রতিবিম্ব বিন্দুর স্থানাঙ্ক কি করে খুঁজে বের করা হয়। তার আগে যেটা তোমাদের সামনে আমি আলোচনা করব, অ্যাকচুয়ালি এই প্রবলেমসটা আমাদের সামনে কি মেসেজ নিয়ে এসেছে, কি বোঝাতে চাইছে, সেটা ছবি কিরকম হবে সেটা দেখানোর পরে কি প্রসিডিওর মেনটেন করে আমরা সমাধান করব সেটা আগে বলবো। তারপরে তখন আস্তে আস্তে তোমাদের সামনে সমাধানের প্রক্রিয়া দেখাতে শুরু করব। 3y + 2x + y = 0। মনে করো এটা হচ্ছে একটা সরলরেখা যার সমীকরণ 3y + 2x + y = 0। মনে মনে আমি এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। বলছে এই সরলরেখার সাপেক্ষে -3 - 1, মনে করো এইখানে কোনো একটা বিন্দু আছে যার স্থানাঙ্ক -3 - 1। বলছে এই বিন্দুটির এই সরলরেখার সাপেক্ষে প্রতিবিম্ব বিন্দুটা কি হবে। তার মানে এটা তোমাদের বোঝানোর জন্য আমি একটা গল্পের কথা বলি, শোনো। এই যে সরলরেখার সমীকরণ আমরা মনে করে নিচ্ছি এটা একটা সমতল দর্পণ বা আয়না। তাহলে এটা যদি আয়না হয়, ঠিক তার সামনে কোনো একটা বিন্দু অবস্থান -3, -1 বিন্দুতে রয়েছে। তাহলে যেহেতু এটা আয়না এবং এখানে কোনো একটা বিন্দু অবস্থান করছে, নিশ্চয়ই তার প্রতিচ্ছবি বা তার ছায়া বা তার প্রতিবিম্ব তৈরি হবে। সেটা কোন দিকে তৈরি হবে না, তো আয়না থেকে ঠিক পিছন দিকে। কতটা পিছনে না, তো এই আয়না বা সমতল দর্পণ যেটা এখানে সরলরেখা, সেখান থেকে এই বস্তুটা যত দূরত্বে রয়েছে প্রতিবিম্ব ঠিক সমদূরত্বে কিন্তু পিছন দিকে গঠিত হবে। এটাই ছিল আমাদের ফিজিক্সের ফর্মুলা। তাহলে এর প্রতিবিম্ব যদি আমাদেরকে বের করতে হয়, তাহলে নিশ্চয় ঠিক তার উল্টো দিকে অবস্থান করবে এবং এই যে দূরত্ব
এই দূরত্বটা যা হবে এই দূরত্বটা কিন্তু তাই হবে। এটাই কিন্তু আমরা ফিজিক্সে শিখে এসেছি যে দর্পণ থেকে বস্তু যত দূরত্বে অবস্থান করে দর্পণ থেকে প্রতিবিম্বটাও ঠিক সমদূরত্বে অবস্থান করবে। তাহলে আমাদের কাজ হলো এই বিন্দুর স্থানাঙ্কটাকে খুঁজে বের করা। তাহলে এবার তোমরা বুঝতে পেরেছো যে এই সরলরেখা বলতে কোন সরলরেখাটা, এবং তার কাজ এখানে সমতল দর্পণ বা আয়না হিসাবে কাজ করা। তারপরে ওই সরলরেখার ঠিক কোন একটা সাইডে, আমি ধরে নিয়েছি উপরের সাইডে প্রদত্ত বিন্দুটা অবস্থান করছে, তার প্রতিবিম্ব বিন্দুটা অর্থাৎ বিন্দুটা সরলরেখার যেদিকে অবস্থান করছে ঠিক তার পিছন দিকে নিশ্চয়ই তার প্রতিচ্ছবি বা ছায়া বা প্রতিবিম্ব তৈরি হবে। সেই বিন্দুর স্থানাঙ্কটা আমরা খুঁজে বের করার চেষ্টা করব। এবার কি করে করব লক্ষ্য করো, আমরা -3, -1 বিন্দুটাকে উপরে চিহ্নিত করেছি। সেই বিন্দু থেকে এই সরলরেখার উপরে যে লম্বটা টেনেছি সেই লম্বটা তো নিশ্চয়ই সরলরেখাটাকে একটা বিন্দুতে ছেদ করেছে। সেই পাদবিন্দুর স্থানাঙ্ক আমরা খুঁজে বের করব, সেই ছেদবিন্দুর স্থানাঙ্কটা খুঁজে বের করব। কেননা যদি এই ছেদবিন্দুর অবস্থানটা খুঁজে বের করতে পারি তাহলে আমরা এক্ষুনি একটা ফিজিক্সের ধর্ম বললাম, এখান থেকে বস্তুটা যত দূরে থাকবে এখান থেকে প্রতিবিম্বটা ঠিক তত দূরত্বে থাকবে। দ্যাট ইজ আমরা এইটা বলতে পারি এই বিন্দু এবং এই বিন্দুর ঠিক মিডিল পয়েন্টটা এই বিন্দুটা হবে। তাহলে আমরা এই বিন্দুটা খুঁজে বের করব, প্রথম কাজ। এবার এই বিন্দুটা কিভাবে খুঁজে বের করব সেটা আমরা দ্বিতীয় ধাপে আলোচনা করছি। কিভাবে, যে এই যে সরলরেখা এর উপর নিশ্চয়ই এটা লম্ব টেনেছি। আমরা এর আগের ক্লাসে আলোচনা করেছিলাম কোন একটা সরলরেখার লম্ব সরলরেখার সমীকরণ কি করে বের করে। সেই ফর্মুলা প্রয়োগ করে আমরা এই লম্ব সরলরেখার সমীকরণটা পেয়ে যাব। যখন এই সরলরেখাটা পেয়ে গেলাম এবং এই সরলরেখাটাও পেয়ে গেলাম তখন দুটোকে যদি আমরা সমাধান করতে পারি তাহলে কিন্তু এই বিন্দুটা পেয়ে যাব। আশা করি বুঝতে পেরেছো যে প্রথমে আমাদের ছেদবিন্দু বের করা লাগবে। ছেদবিন্দু বের করতে গেলে কি কাজ করা লাগবে সেটা বললাম, এই লম্বের সমীকরণ বের করতে হবে। বের করে নিয়েছি, বের করে নেওয়ার পর আমরা সমাধান করে ছেদবিন্দুটা পেয়ে গেলাম। এবার আমরা যদি এই বিন্দুটার স্থানাঙ্ক ধরে নিই তাহলে এই দুই বিন্দুর মধ্যবিন্দু বের করার যদি ফর্মুলা প্রয়োগ করতে পারি তাহলে সেটা এই বিন্দুটার সাথে সমান হয়ে যাবে। তার মানেই কিন্তু আমরা এক্স আর ওয়াই এর মান যদি বের করতে পারি তাহলে প্রতিবিম্ব বিন্দুটা পেয়ে যাব। এবার চলে আসছি ধাপে ধাপে কিভাবে করছি, যে সমাধানের প্রসেসটা। 1 নম্বরের উপর লম্ব যে কোনো সরলরেখার সমীকরণ। কি বলেছিলাম যে এই সমীকরণের এক্স আর ওয়াই এর যে সাংখ্য সহগ তাদের পারস্পরিক পরিবর্তন করতে হয়। ওয়াই এর সহগটা এক্স এর কাছে চলে যাবে, এক্স এর সহগটা ওয়াই এর কাছে চলে আসবে। আচ্ছা লক্ষ্য করো, ওয়াই এর সহগ ছিল 3, এটা চলে যাবে এক্স এর কাছে, সুতরাং এটা হবে 3x। এক্স এর সহগ ছিল 2, এটা ওয়াই এর কাছে চলে আসবে, এটা হয়ে যাবে 2y। এটা প্রথম স্টেজ বলেছিলাম। দ্বিতীয় স্টেজ কি বলেছিলাম, এক্স আর ওয়াই যুক্ত পদের যে চিহ্ন সেই চিহ্নটা পরিবর্তন হবে, দ্যাট ইজ এটা মাইনাস হবে। এবং সবশেষে বলেছিলাম ওইখানে যে কনস্ট্যান্ট টার্মটা আছে সেটাকে পরিবর্তন করে কে লিখতে হয়। অর্থাৎ এইটা পেলাম এই সরলরেখার উপরে লম্ব সরলরেখার সমীকরণ। আমরা এটাও এর আগে আলোচনা করেছিলাম যে কোন সরলরেখার উপরে একাধিক লম্ব আমরা টানতে পারি, কিন্তু আমি এখানে কোন লম্বটা চাইছি, যে লম্বটা এই বিন্দু দিয়ে পাস করছে। তাহলে লিখছি ইহা -3, -1 বিন্দুগামী। তার মানে এক্স এর জায়গায় আমরা -3 বসাবো, ওয়াই এর জায়গায় -1 বসাবো, ইকুয়াল টু কে। তাহলে -9 -2 ইকুয়াল টু কে। ফাইনালি কে এর ভ্যালু পেয়ে গেলাম -9 + 2 মানে -7। এই মানটা যদি এখানে বসিয়ে দিই তাহলে ওই যে লম্ব তার সমীকরণটা পেয়ে যাব। লিখছি অতএব লম্ব সরলরেখাটি হলো, কে এর মানটা বসিয়ে দিচ্ছি 3x - 2y ইকুয়াল টু -7। দিস ইজ নাম্বার 2। 2 নম্বর সমীকরণ পেয়ে গেছি। অর্থাৎ এই যে সরলরেখা সেটাকে আমরা 2 নম্বর নাম দিলাম। এখন 1 নম্বর আর 2 নম্বরকে যদি সমাধান করি তাহলে ছেদবিন্দুটা পেয়ে যাব। সমাধান করছি, লক্ষ্য করো, আমরা ওয়াই এর সহগকে মেলাবো। তাহলে ওয়াই এর সহগ এখানে 3, এখানে ওয়াই এর সহগ 2। তাহলে 1 নম্বরটাকে আমরা 2 দিয়ে গুণ করছি আর 2 নম্বরটাকে আমরা 3 দিয়ে গুণ করছি। লক্ষ্য করো, 1 নম্বর সমীকরণটাকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে x যুক্ত পদটা আগে লিখছি, 2 দিয়ে গুণ করলে এটা হবে 4x, তারপরে 2 দিয়ে এটাকে গুণ করলে এটা হবে 6y,
2 দিয়ে যদি ওই টার্মটাকে গুণ করি 22 × 2 = 44, আমরা ওইটাকে ডান দিকে নিয়ে চলে যাব, দ্যাট ইজ এটা হয়ে যাবে -44। এবার 2 নম্বর সমীকরণটাকে 3 দিয়ে যদি গুণ করি 3 3 9x -3 × 2 = 6y, 3 দিয়ে যদি এটাকে গুণ করি -3 × 7 = 21। একদম খুব স্বাভাবিক ক্যালকুলেশন করছি, লক্ষ্য করো। যোগ যদি করি 6y -6y কেটে যাবে, তাহলে 4 আর 9 13x = -44 আর -21। তার মানে 44 টাকা আমার কাছে কেউ পাবে, আবার অন্য এক ব্যক্তি আমার কাছে 21 টাকা পাবে। তাহলে দুই ব্যক্তি মিলিয়ে আমার কাছে পাবে, তার জন্য মাইনাস 44 টাকা আর 21 টাকা মানে 65 টাকা আমার কাছে টোটাল দুটো ব্যক্তি মিলিয়ে পাবে। অতএব x সমান -65/13, দ্যাট ইজ মাইনাস রেখে দিলাম 5 13 65। তাহলে x এর মান পেলাম 5। এই x এর মানটা আমরা যে কোনো একটা সমীকরণ হয় 1 কিংবা যদি 2 বসিয়ে দিই তাহলে y এর মানটা পেয়ে যাব। সাপোজ আমি 1 নম্বরে বসাচ্ছি, 1 থেকে পাই 3y প্লাস 2x, x এর মান পেয়েছি -5 প্লাস 22 = 0। তার মানে 3y এখানে -10 প্লাস 22 = 0। তার মানে তোমরা লক্ষ্য করো 3y এখানে -10 প্লাস 22, তার মানে 22 থেকে 10 বাদ দিলে 12, এইদিকে হলে 12, ওদিকে নিয়ে চলে গেলে -12। অতএব y = আমরা পেয়ে যাব -12/3, দ্যাট ইজ -4। তাহলে y এর মান পেয়ে গেলাম -4। তার মানে আমরা ছেদ বিন্দুটা কি পেলাম? ছেদ বিন্দুটা পেলাম x এর মান -5 আর y এর মান -4। অতএব লিখছি, অতএব ছেদ বিন্দুটি হলো -5, y এর মান -4। এই বিন্দুটা আমরা এখানে বসিয়ে দিলাম, -5 -4। লক্ষ্য করো আমার যে টার্গেটটা ছিল এই ছেদ বিন্দুটা খুঁজে বের করা, সেটা কিন্তু আমরা আমাদের প্রতিশ্রুতি মতো বের করতে পেরেছি। এবার কি করব? আমরা যে বিন্দুটা আমাদের বের করতে বলেছে সেই প্রতিবিম্ব বিন্দুর স্থানাঙ্ক ধরে নেব x, y। লিখছি পরবর্তী পেজে যে মনে করি প্রতিবিম্ব বিন্দুর স্থানাঙ্ক, প্রতিবিম্ব বিন্দুর স্থানাঙ্ক x, y। অতএব আমরা এবারে কি করছি লক্ষ্য করো, ছবির দিকে লক্ষ্য করো, তাহলে বুঝতে পারবে। এই বিন্দুটা x, y ধরে নিয়েছি, তাহলে এই বিন্দু আর এই বিন্দুর মধ্যবিন্দু আমরা বের করব। আমরা সকলেই জানি এই দুই বিন্দুর মধ্যবিন্দু নিশ্চয়ই এটা হবে, অর্থাৎ এই বিন্দু এখন এই দুটো বিন্দুর সাপেক্ষে আমরা বের করার চেষ্টা করছি। তাহলে দুটো বিন্দুর মধ্যবিন্দু বের করার ফর্মুলা বলেছিলাম, এই বিন্দু দুটোর x স্থানাঙ্ক দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করব, আবার y স্থানাঙ্ক দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করব। তাহলে x, y আর -3, -1 বিন্দু দুটির মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করব। লিখছি লক্ষ্য করো, x, y ও -3, -1 বিন্দু দুটির মধ্যবিন্দুর স্থানাঙ্ক। কি ফর্মুলা বললাম? এদের x স্থানাঙ্ক দুটিকে যোগ করব, দিয়ে 2 দিয়ে ভাগ, আবার y স্থানাঙ্ক দুটিকে যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে এটা পেলাম ওই দুটো বিন্দুর মধ্যবিন্দু। আর ওই মধ্যবিন্দুটা এক্ষুনি আমরা ছবিতে দেখালাম যে এই দুই বিন্দুর মধ্যবিন্দুটা হচ্ছে -5, -4। তাহলে আমি যে বিন্দুটা বের করলাম ওই বিন্দু আর এই বিন্দু নিশ্চয় সমান। তাহলে দুটো বিন্দু সমান কখন হবে? যে বিন্দুটা বের করলাম তার x স্থানাঙ্ক যদি এর x স্থানাঙ্কের সাথে সমান হয়ে যায়, এবং যে বিন্দুটা বের করলাম সেই বিন্দুর y স্থানাঙ্ক যদি এই বিন্দুর y স্থানাঙ্কের সাথে সমান হয়ে যায়। তাহলে আমরা সেটাই করছি। লক্ষ্য করো যে এই যে x স্থানাঙ্ক এটা পেয়েছি, এটা -5 এর সাথে সমান, আর এই y স্থানাঙ্ক যেটা পেয়েছি সেটা -4 এর সাথে সমান। লিখছি শর্তানুসারে x -3/2 ছিল -5 আর y -1/2 -4। আশা করি বুঝতে পেরেছি। -5 আর -4 কোত্থেকে পেলাম? কেননা ছবিতে লক্ষ্য করো, -5 হচ্ছে x স্থানাঙ্কের মান, -4 হচ্ছে y স্থানাঙ্কের মান। তাহলে সেটাই আমরা করেছি, x স্থানাঙ্কটা x স্থানাঙ্কের সাথে সমান করেছি, y স্থানাঙ্কটা y স্থানাঙ্কের সাথে সমান করে দিয়েছি। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি x -3 -5 × 10, অতএব x -10, এই -3টা ওদিকে চলে গেলে +3, তার মানে হলো -7। একই রকম ভাবে এটা যদি ক্যালকুলেশন করি y -1 -4 × 8, অতএব y -8, -1 দিকে চলে গেলে +1, দ্যাট ইজ -7।
তাহলে কি পেলাম, এক্স এর মান -7, ওয়াই এর মান -7। আমরা এক্স কমা ওয়াই কি ধরেছিলাম, প্রতিবিম্ব বিন্দুটা। তাহলে লিখি অতএব নির্ণেয় প্রতিবিম্ব বিন্দুর স্থানাঙ্ক, নির্ণেয় প্রতিবিম্ব বিন্দুর স্থানাঙ্ক এক্স কমা ওয়াই। এক্স এর মান পেয়েছি -7 আর ওয়াই এর মান পেয়েছি -7। আশা করি বুঝতে পেরেছো কি করে কোন একটা বিন্দুর কোন একটা সরলরেখার সাপেক্ষে প্রতিবিম্ব বিন্দুর স্থানাঙ্ক খুঁজে বের করতে হয়। সেই জিনিসটা অত্যন্ত সহজভাবে ছবির মাধ্যমে খুব ধীরে সুস্থে তোমাদের সামনে পরিবেশন করা হলো। এবার নেক্সট প্রবলেম তোমাদের সামনে পরিবেশন করার জন্য আমি নিয়ে আসছি। লক্ষ্য করো, 2x + 3y = 5 এবং 2x + 3y + 1 = 0 এই সরলরেখা দুটির মধ্যগামী, মানে এই সরলরেখা দুটির ঠিক মাঝখান দিয়ে যে সরলরেখাটা পাস করেছে সেই সরলরেখার সমীকরণ নির্ণয় করব আমরা। ছবিতে দেখাচ্ছি আমি, লক্ষ্য করো। সাপোজ এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে অরিজিন। আমরা এই সরলরেখা দুটিকে যদি ছবিতে প্লট করতে চাই তাহলে নিশ্চয়ই সরলরেখা দুটিকে ছেদিতাংশ আকারে প্রকাশ করা লাগবে। কেননা যতক্ষণ এটাকে ছেদিতাংশ আকারে প্রকাশ করতে পারছি ততক্ষণ আমরা বলতে পারবো না সেই সরলরেখাটা কোন কোন বিন্দু দিয়ে পাস করেছে। তাহলে এই সরলরেখাটাকে আমি ছেদিতাংশ আকারে প্রকাশ করছি। লক্ষ্য করো, 2x + 3y = 5। ছেদিতাংশ আকার বলতে বলেছিলাম তিনটে শর্তের কথা স্পেশাল ভাবে মনে রাখার কথা। সেটা কি, ডান দিকটা 1 বানাতে হবে, মাঝখানে প্লাস চিহ্ন থাকতে হবে এবং সর্বোপরি এক্স আর ওয়াই এর যে সহগ সেই সহগগুলোকে 1 হতে হবে। তাহলে আমি 5 দিয়ে ভাগ করছি। প্রথমে দেখো 2x/5 + 3y/5 = 1। তারপরে এক্স এর সহগ এখানে 2 আছে, তাই 2 দিয়ে আমরা লব আর হরকে ভাগ করে দেব। 2 দিয়ে ভাগ করলে এটা হবে x, নিচে হবে 5/2 প্লাস এটা হবে উপর নিচকে 3 দিয়ে যদি ভাগ করি y আর নিচে 5/3 = 1। লক্ষ্য করো ছেদিতাংশ আকারে প্রকাশ করা হয়ে গেছে। তার মানে আমি এখান থেকে বলতে পারবো এই সরলরেখাটা x অক্ষকে কোন বিন্দুতে ছেদ করেছে বলেছিলাম যে x এর নিচে যেটা আছে সেটা লিখবো কমা দিয়ে 0 এবং y অক্ষকে কি বলেছিলাম, যখন y অক্ষকে ছেদ করবে তার মানে তার x স্থানাঙ্ক অর্থাৎ ভুজের মান 0 হবে। অর্থাৎ এখানে প্রথমে 0 বসাবো, তারপর y এর নিচে যেটা আছে সেটা লিখবো 5/3 বিন্দুতে ছেদ করেছে। এবার একই রকম পদ্ধতি অবলম্বন করে আমরা দ্বিতীয় সরলরেখাটাকে ছেদিতাংশ আকারে প্রকাশ করব, শুধু এটা জানার জন্য যে সেই সরলরেখাটা x আর y অক্ষে কোন বিন্দুতে ছেদ করেছে। তাহলে এটাকে কষি লক্ষ্য করো, 2x + 3y, এই 1টাকে ওদিকে নিয়ে চলে গেলে -1। তাহলে আমরা মাইনাস দিয়ে প্রত্যেকটা পদকে গুণ করে দিচ্ছি। তাহলে এটা হবে -2x - 3y = 1। তারপরে বলেছিলাম যে এই x এর সহগ আমাদেরকে 1 বানাতে হবে। তাহলে কি করছি দেখো, x রেখে দিলাম, এই -2টাকে আমি এইরকম করে -1/2 নিচে লিখতে পারি। এখানে যদি প্লাস করে দিই তাহলে y/ এটাকে লিখতে পারবো আমরা -1/3 = 1। লক্ষ্য করো এই -1/2 যেটা সেটা যদি উপরে উঠে যায় তাহলে নিশ্চয়ই হাফটা পরিবর্তন হয়ে যাবে, উল্টে যাবে। উল্টে গেলে সেটা 2 হয়ে যাবে। তাহলে 2 যদি এখানে করে দিই তাহলে 2x হয়ে যাবে, আর মাইনাস তো আছেই। একই রকম কাজ, এই নিচের টার্মটা যদি উল্টে যায় তাহলে 3টা উপরের সাথে গুণ হয়ে যাবে 3y, আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। তাহলে একই জিনিস লিখেছি আমরা। যখন এই আকারে প্রকাশ করা হয়ে গেল তখন আবার আমি বলতে পারবো যে অতএব ইহা x অক্ষকে কোন বিন্দুতে বললাম -1/2, y এর মান 0 এবং y অক্ষকে প্রথমে x এর মান 0, তারপর y এর মান y এর নিচে যেটা আছে -1/3 বিন্দুতে ছেদ করেছে। তাহলে যখনই আমি সরলরেখা দুটোকে ছেদিতাংশ আকারে প্রকাশ করেছি তখনই আমরা বুঝে গেছি সেই সরলরেখাগুলো x এবং y অক্ষকে কোন কোন বিন্দুতে ছেদ করেছে। এখন ওই বিন্দুগুলো যদি আমি ছবিতে প্লট করি তাহলে কিন্তু সরলরেখার সমীকরণটা নিখুঁতভাবে আঁকতে পারবো। এবার এই সরলরেখার সমীকরণটা আমি ওখানে এঁকে দেখাচ্ছি। লক্ষ্য করো, এটা x অক্ষকে 5/2, 0। তাহলে আমরা যদি দূরত্বগুলো এরকম করে দেখাই যে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এরকম করে উপরেও তাই 1, 2, 3, এখানেও তাই -1, -2, নিচেও তাই -1, -2, এরকম করে যদি দেখাই
তাহলে এক্স অক্ষকে 5/2, 5কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে এটা 2.5 হবে। তাহলে 2.5, তাহলে এক্স অক্ষের উপর 2.5, এখান থেকে 1 2 এটা 3, তাহলে 2 আর 3 এর মাঝে নিশ্চয়ই আছে 2.5, 0, তার মানে ওইখানে আছে এই যে এই বিন্দুটা। আর ওয়াই অক্ষকে কোন বিন্দুতে? 0,5/3, 5কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে 2 এর তুলনায় কম হবে, তাহলে ওটা লিখছি 0 মানে এখানে 5/3, তাহলে 2 এর সামান্য কম, 1 আর 2 এর যেটা অর্ধেক তার তুলনায় বেশি। তাহলে এই দুটো বিন্দুকে আমরা যদি স্কেল দিয়ে জয়েন করে দিই তাহলে যে সরলরেখাটা পাবো সেটাই হলো আমাদের এই প্রথম সরলরেখার সমীকরণ। তাহলে 2x + 3y = 5 যে সরলরেখাটা ছিল সেই সরলরেখাটার ছবি আমি তোমাদের সামনে এঁকে দেখালাম। এবারে একই রকম ভাবে দ্বিতীয় সরলরেখাটার ছবি আমি এখানে এঁকে দেখাচ্ছি। এটা x অক্ষকে -0,0, x -1/2 মানে পিছন দিকে যাবে, -1/2 মানে 0 আর 1 এর মাঝে আছে হাফ, এই যে এই বিন্দুটা হচ্ছে -1/2, y অক্ষকে 0,-1/3, 0 মানে এখানে, -1/3 মানে নিচের দিকে নামবো, 1/3 মানে মোটামুটি অর্ধেকের কম, 3 ভাগের 1 ভাগ। তাহলে এই দুটো বিন্দুকে যদি আমরা জয়েন করি স্কেল দিয়ে তাহলে নতুন করে আমরা যে সরলরেখাটা পাবো সেই সরলরেখাটা দেখালাম তোমাদের সামনে। তাহলে যে সরলরেখা দুটো বলছিল 2x + 3y = 5, এই যে এটা 1 নম্বর সরলরেখা আর এটা হচ্ছে 2 নম্বর সরলরেখা। ওরা বলছে 1 এবং 2 সরলরেখা দুটি মধ্যগামী সরলরেখার, অর্থাৎ এই যে সরলরেখা দুটি পরস্পর সমান্তরাল তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ, ঠিক তার মাঝখান দিয়ে যে সরলরেখাটা পাস করবে তার সমীকরণটা বের করো। তাহলে লক্ষ্য করো, যে সরলরেখাটা মাঝখান দিয়ে পাস করবে তার সমীকরণ বের করতে গেলে আমাদের কি জানতে হবে? আমাদের জানতে হবে যে আমাদের যে নির্ণেয় সরলরেখা যেটা ঠিক মাঝখান দিয়ে পাস করেছে সেই সরলরেখাটা এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করেছে আর ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করেছে। তাহলে এটা কিভাবে জানতে পারবো? লক্ষ্য করো, প্রথম যেটা সরলরেখা ছিল 1 নম্বর সরলরেখা, সেটা এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করেছিল? এক্স অক্ষকে ছেদ করেছিল এই যে 5/2, 0। আর দ্বিতীয় সরলরেখাটা এক্স অক্ষকে কোন বিন্দু ছেদ করেছিল? এই যে -1/2, 0। তাহলে এই দুটো বিন্দু ছবিতে লক্ষ্য করো, এই বিন্দু আর এই বিন্দু, এই দুটো বিন্দুর ঠিক মাঝের যে বিন্দু সেই বিন্দুতে নিশ্চয়ই এক্স অক্ষকে ছেদ করবে। শুধু তাই নয়, এই প্রথম সরলরেখাটা ওয়াই অক্ষকে ছেদ করেছিল কোন বিন্দুতে? এই যে। আবার দ্বিতীয় সরলরেখাটা ওয়াই অক্ষকে ছেদ করেছিল এই বিন্দুতে। তাহলে এই দুই বিন্দু যদি আমরা মধ্যবিন্দু বের করতে পারি তাহলে আমরা বলতে পারবো যে আমাদের নির্ণেয় সরলরেখাটা ওই বিন্দু দিয়ে নিশ্চয়ই পাস করবে। তাহলে এখন আমরা জানতে চাইছি যে এই যে দুটোর নিচে ডাবল আন্ডারলাইন করেছি তাদের ঠিক মধ্যবিন্দুটা কত, আর যেগুলোকে এই যে পিঙ্ক লাইন দিয়ে ডিনোট করেছি, আঁকা বাঁকা রেখা দিয়ে সূচিত করেছি, সেই দুটো বিন্দুর মধ্যবিন্দুটা কত। তাহলে লিখছি এই বিন্দুটার স্থানাঙ্ক 5/2, 0 ও এই বিন্দুটার স্থানাঙ্ক -1/2, 0। বিন্দু দুটির মধ্যবিন্দুর স্থানাঙ্ক বা মধ্যবিন্দু কি ফর্মুলা বলেছি? দুটো বিন্দুর মধ্যবিন্দু বের করা ফর্মুলা হলো এটার সাথে এটা যোগ করব। তাহলে 5/2 -1/2, তাকে আবার 2 দিয়ে ভাগ করব, কমা দিয়ে এই ওয়াই স্থানাঙ্ক দুটোকে যোগ করব, 0 + 0/2। তাহলে উপরে যদি লসাগু করি, লসাগু করছি লক্ষ্য করে 2 লসাগু, উপরে হবে 5 - 1, তার নিচে 2 ছিল, এই যে এই 2টা রেখে দিলাম, কমা 0। 5 - 1 মানে 4, 4কে 2 দিয়ে ভাগ করলে 2, তাহলে উপরে লিখলাম 2, নিচে 2, 0। ফাইনালি আমরা যেটা পেলাম সেটা হলো 1, 0। তাহলে আমরা পেয়ে গেলাম এই বিন্দু দুটির মধ্যবিন্দুর স্থানাঙ্কটা হলো 1, 0। একই রকম ভাবে কিঙ্ক লাইনে যে বিন্দু দুটো লিখেছি 0,5/3 ও 0,-1/3 এই বিন্দু দুটির মধ্যবিন্দু, আগের মতোই ফর্মুলা প্রয়োগ করব, এই দুটোকে যোগ করব, 0 + 0/2, 5/3 - 1/3/2। তাহলে 0কে 0 দিয়ে ভাগ করলে, সরি 0কে 0 সাথে যোগ করলে 0/2, দ্যাট ইজ 0, কমা উপরে লসাগু করছি 3 লসাগু করলে 5 - 1 আর নিচে আছে 2, তাহলে থাকলো 0, 5 - 1 দ্যাট ইজ 4,
আমরা লিখে দিলাম 4, নিচে 3 আছে, আর এই বড় দাগ মানে হচ্ছে ভাগ। এই ভাগটাকে যদি গুণ করি তাহলে এই যে 2টা পরিবর্তন হয়ে যাবে, 2 এর নিচে কিছু নেই মানে আছে 1, তাহলে পরিবর্তন হয়ে গেলে 1টা উপরে চলে যাবে, 2টা নিচে চলে আসবে, তার মানে 2টা আমরা নিচে লিখে দিলাম। আশা করি বুঝতে পেরেছো যে 2টা কিভাবে নিচে এলো। আবার বলছি 5 - 1 মানে 4/3 লিখেছি। এই বড় দাগ মানে হচ্ছে ভাগ, ভাগটাকে যদি গুণ করতে চাই তাহলে নিচে যেটা থাকে সেটা উল্টিয়ে যায়, নিচে আছে 2 অর্থাৎ 2/1, এটাকে উল্টিয়ে দিলে সেটা হবে 1/2, এটা উপরে কিছু নেই মানে 1 আছে, নিচে 2। এবার কি হলো, এটা আর এটা যদি কাটাকুটি করি তাহলে ফাইনালি পড়ে থাকবে 0, উপরে 2 নিচে 3। তাহলে আমরা কি পেলাম, আমরা পেলাম যে এই যে বিন্দু x স্থানাঙ্ককে ছেদ করেছিল আর এই বিন্দুটা যেটাও কিনা x অক্ষকে ছেদ করেছিল, ঠিক ওই দুই বিন্দুর মধ্যবিন্দু পেয়েছি 1,0, মানে এই যে এই বিন্দুটা, ইট ইজ 1,0। আরেকটা কি বলেছে, এই যে বিন্দুটা y অক্ষকে ছেদ করেছিল, আবার নিচে লক্ষ্য করছি এই বিন্দুটা y অক্ষকে ছেদ করেছিল, ওই দুই বিন্দুর ঠিক মিডল পয়েন্ট আমি পেলাম 0,2/3, মানে এই যে এখানে এটা হলো 0,2/3। তাহলে এই যে দুটো বিন্দু পেলাম, এই বিন্দু আর এই বিন্দু, এই দুই বিন্দুগামী যে সরলরেখা, সেই সরলরেখাটাই আমাদের বের করতে বলেছে। তাহলে এখন আমি পেয়ে গেছি এই নিম্ন সরলরেখাটা কোন কোন বিন্দু দুটিতে ছেদ করেছে। তাহলে ওই দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ আমরা যদি বের করি তাহলে নিম্ন সরলরেখাটা পেয়ে যাব। তাহলে দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ আমরা এর আগে প্রমাণ সহকারে তোমাদের সামনে দেখিয়েছিলাম যে যদি একটা বিন্দুর স্থানাঙ্ক x1 y1 আর একটা বিন্দুর স্থানাঙ্ক x2 y2 হয়, তাহলে সেই দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণটা কি ছিল সেটা আমি ফর্মুলা দেখাচ্ছি, তারপরে তখন আবার ওই ফর্মুলা মেনটেন করে এর সমীকরণটা বের করছি। তাহলে বিন্দু দুটো কি কি বললাম, একটা 1,0, একটা 0,2/3, এটা তোমরা মনে রাখো। লিখছি অতএব 1,0 ও 0,2/3 বিন্দুগামী সরলরেখার সমীকরণ, আর এটাই মানে হলো ইজিক্যাল টু, এটাকেই বলতে পারি 1 ও 2 সমান্তরাল সরলরেখার, 1 ও 2 সমান্তরাল সরলরেখার মধ্যগামী সরলরেখার সমীকরণ, মধ্যগামী সরলরেখার সমীকরণ। আচ্ছা, কি ফর্মুলা বলেছিলাম যে এইটাকে যদি আমরা মনে মনে x1 y1 ধরে নিই, এটাকে যদি মনে মনে x2 y2 ধরে নিই, তাহলে দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণটা ছিল এরকম, y minus y1 by x minus x1 is equal to y2 minus y1 by x2 minus x1। তবে এই জায়গা দুটো তোমরা পরিবর্তন করতে পারো, এটাকে উপর থেকে যদি মাইনাস কমান নাও তাহলে y1 minus y2, নিচ থেকে যদি মাইনাস কমান নাও তাহলে x1 minus x2। অর্থাৎ এইটা যদি না লিখে কেউ y1 minus y2 by x1 minus x2 লিখো, তাহলে কিন্তু একই কথা, দুটোর মধ্যে কোনো ফারাক নেই। এবার সব মানগুলো আমরা দেখে দেখে বসাবো। y minus y1 এর মান কত 0, x minus x1 এর মান কত 1 is equal to y2 মানে 2/3 মাইনাস y1 এর মান হচ্ছে 0 বাই x2 এর মান হচ্ছে 0 মাইনাস x1 এর মান হচ্ছে 1। এবার আমরা ক্যালকুলেশন করব, লক্ষ্য করো উপরে y minus 0 দ্যাট ইজ y, নিচে x minus 1, উপরে থাকলো 2/3, নিচে পড়ে আছে -1। তাহলে এই মাইনাসটা যদি উপরে উঠিয়ে দিই এটা হয়ে যাবে -2/3। এবার আমরা কোনাকুনি গুণ করছি, 3 দিয়ে এটাকে গুণ করলে 3y ইজ ইকুয়াল টু, এটাকে যদি -2 দিয়ে গুণ করি এটা হবে -2x, মাইনাসে মাইনাসে +2। এবার x যুক্ত পদটাকে যদি এদিকে নিয়ে চলে আসি, এটা 2x, এখানে +3y ছিল ইজ ইকুয়াল টু 2। ব্যাস, এটাই হলো আমাদের নির্ণেয় সরলরেখার সমীকরণ, যে সরলরেখাটা হলো ওই 1 নম্বর আর 2 নম্বরের মধ্যগামী সরলরেখা। অর্থাৎ ছবিতে লক্ষ্য করো তোমরা, এই যে 1 নম্বর আর 2 নম্বর সরলরেখা দুটো আমরা চিহ্নিত করেছিলাম, ঠিক তার মাঝখান দিয়ে যে সরলরেখাটা পাস করেছে সেই সরলরেখার সমীকরণ আমরা সম্পূর্ণরূপে বের করতে সক্ষম হয়েছি। লক্ষ্য করো আমরা কি কি ফর্মালিটিস মেনটেন করেছি, যে ফর্মালিটিসগুলো মেনটেন করেছি সবই কিন্তু এর আগের ক্লাসগুলোতে বলেছি, প্রত্যেকটা ফর্মুলা সম্পর্কে ডিটেলস তোমাদের বলা হয়েছে। যদি তোমাদের মধ্যে যে কেউ
ফর্মুলাগুলো নিখুঁতভাবে মুখস্থ রাখতে পারো, তাহলে আশা করি আমার যে প্রবলেমসগুলো সেই প্রবলেমসগুলো তোমাদের জলের মতো সহজ হয়ে যাবে। কেননা প্রত্যেকটা অঙ্ক করার আগে আমার যে স্টাইল, সেই স্টাইলটা হলো অঙ্কটা কিভাবে করতে হবে, সেই খসড়াটা তোমাদের সামনে আগে উপস্থাপন করে দিচ্ছি। তোমাদের মধ্যে যদি এইরকম কেউ চেষ্টা করো যে আমার খসড়া কথাগুলো শুনে যে কি কি করতে হবে, এই কাজগুলো যদি তোমরা ঠিকভাবে মাথায় নিয়ে নিতে পারো এবং ফর্মুলা সম্পর্কে যদি সম্যক ধারণা থাকে, তাহলে তোমরা নিজে নিজে ওই প্রবলেমটা করতে পারবে। তোমরা নিজে নিজে ওই খসড়াগুলো শুনে এবং ফর্মুলাগুলো যদি মুখস্থ থাকে সেগুলোকে প্রয়োগ করে নিজে করার চেষ্টা করো। তারপরে তোমরা তোমাদের ওই ক্যালকুলেশনটা আমার সাথে মিলিয়ে নিয়ে দেখো যে সেটা মিলছে কিনা। যদি মিলে যায় তার মানে তুমি ওই অঙ্কটা করতে পারার মতো এবিলিটি তৈরি করে ফেলেছো। আমার কাজ হলো, আমি তো এখানে মুষ্টিমেয় কয়েকটা অঙ্ক করাচ্ছি, সেই অঙ্কগুলো করাচ্ছি যে অঙ্কগুলো গোটা এক্সারসাইজের মধ্যে বিভিন্ন টাইপের আছে। সেই অঙ্কগুলো করাচ্ছি যে অঙ্কগুলো এক্সারসাইজ থেকে সবচেয়ে বেশি বার পরীক্ষায় এসেছে, কিংবা সেই অঙ্কগুলো করাচ্ছি যে অঙ্কগুলো গোটা এক্সারসাইজের সবচেয়ে কোয়ালিটিওয়ালা অঙ্ক, সেগুলো আমি তোমাদের সামনে করে দিচ্ছি। আশা করি এইগুলো যদি তোমরা ঠিকঠাক বুঝতে পারো তাহলে আরও যে প্রবলেমসগুলো রয়েছে সেগুলো তোমরা নিজে থেকে সমাধান করার চেষ্টা করতে পারবে। কিন্তু সর্বপ্রথমে আমার করে দেওয়া অঙ্কগুলো তোমরা বারবার বাড়িতে প্র্যাকটিস করো। এরপরে আমরা নেক্সট টপিকসে চলে যাব। 2 একক দূরবর্তী দুটি সমান্তরাল সরলরেখার মধ্যগামী সরলরেখার সমীকরণ এটা বলে দিয়েছে। সমান্তরাল সরলরেখা দুটির সমীকরণ কি? ঠিক এর আগে যে অঙ্কটা করলাম জাস্ট তার বিপরীত ধর্মী, বিপরীত প্রকৃতির যে অঙ্ক, সেই অঙ্কটা নিয়েও আমি তোমাদের সামনে হাজির হয়েছি। ওই যে আগেই বললাম আমি বিভিন্ন ভ্যারাইটি মেনটেন করার চেষ্টা করছি তোমাদের সামনে, যাতে করে পরীক্ষার সময় তুমি মানে একটা অপরিচিত অঙ্ক দেখে সরাসরি হোঁচট না খেয়ে যাও, যাতে করে বুঝতে পারো যে আমি তো সমস্ত রকমের কোয়ালিটির অঙ্ক করেছি, টাইপসের অঙ্ক করেছি। তাহলে টাইপগুলো যেহেতু শিখে গেছি, তাহলে যে কোনো অপরিচিত অঙ্ক তুমি সমাধান করার সামর্থ্য নিয়ে পরীক্ষার হলে যাবে, এই মানসিকতা তৈরি হয়ে যাবে আশা করি। এবার লক্ষ্য করো, 2 একক দূরবর্তী দুটি সমান্তরাল সরলরেখা। মনে করো এটা একটা সরলরেখা, এটা একটা সরলরেখা, যারা দুটো পরস্পর সমান্তরাল, যাদের মধ্যবর্তী দূরত্বটা ওরা বলে দিয়েছে 2 একক। এটা মধ্যবর্তী দূরত্ব 2 একক। বুঝলে, 2 একক দূরবর্তী দুটি সমান্তরাল সরলরেখার মধ্যগামী, মানে একেবারে ঠিক মিডিল পয়েন্ট দিয়ে পাস করেছে। এই যে সরলরেখাটা কিনা এই প্রদত্ত সরলরেখা দুটো একেবারে মিডিল দিয়ে পাস করেছে, তার সমীকরণ বলা আছে 12x - 5y + 4 = 0। এর আগে কি বলা ছিল? দুটি সমান্তরাল সরলরেখা বলা ছিল, তার মধ্যগামী সরলরেখার সমীকরণটা আমরা বের করে দেখালাম। কিন্তু এখানে মধ্যগামী সরলরেখার সমীকরণটা বলে দিয়েছে ওই সরলরেখাটা যে দুটি সমান্তরাল সরলরেখার মিডিলে অবস্থান করছে তার সমীকরণটা বের করার আমাদের পালা। লক্ষ্য করো, এই উপরের সরলরেখাই বলি কিংবা নিচের সরলরেখাই বলি না কেন, দুটো সরলরেখাই কিন্তু এই মধ্যগামী সরলরেখার সাথে সমান্তরাল। তাহলে এটাকে যদি আমরা 1 নম্বর নাম দিয়ে দিই, তাহলে 1 নম্বর সরলরেখার সাথে সমান্তরাল সরলরেখার সমীকরণ আমরা বের করবো। দেখছি, লক্ষ্য করো, 1 নম্বর সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ। আমরা বলেছিলাম কোন সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ বের করতে গেলে দুটো স্টেপস ফুলফিল করতে হয়, দুটো পদ্ধতি আমাদেরকে মেনটেন করতে হয়। প্রথম পদ্ধতিটা কি বলেছিলাম? এই সমীকরণে x আর y যুক্ত যে পদ, সেই পদগুলো সেম রাখতে হয়, অর্থাৎ 12x - 5y এটা সেম রাখতে হবে। তারপর কি বলেছিলাম? এখানে যে কনস্ট্যান্ট টার্মটা রয়েছে সেই কনস্ট্যান্ট টার্মটা পরিবর্তন করে আমরা কে লিখে দেব। তাহলে = আমরা কে লিখে দিচ্ছি। আমি এই বিষয়ে একটু যত্ন নেওয়ার জন্য পূর্বের কথাটা মনে করাচ্ছি। কেউ যদি মনে করো যে স্যার এখানে কনস্ট্যান্ট টার্মটা তো বাঁ দিকে রয়েছে, তাহলে আমি কেটা বাঁ দিকে লিখবো, লিখতে পারো, কোনো প্রবলেম নেই। কেটা বাঁ দিকে লিখে যে অ্যান্সারটা তুমি পাবে, কেটা ডান দিকে রেখেও ওই একই অ্যান্সার পাবে। এই নিয়ে অযথা দুশ্চিন্তার কোনো কারণ নেই। আশা করি কথা বুঝতে পেরেছো। তাহলে 12x - 5y = k, এটা কার সমীকরণ? অর্থাৎ এই যে মধ্যগামী সরলরেখা তার সাথে সমান্তরাল যে কোটি কোটি সরলরেখা তাদের সমীকরণ। অর্থাৎ এই সরলরেখাই বলি না কেন কিংবা এই সরলরেখাই বলি না কেন, তাদের সমীকরণ হচ্ছে এটা। সাপোজ এটাকে আমরা 2 নম্বর নাম দিলাম। এখন লক্ষ্য করো যে এটা 2 নম্বর সরলরেখা। মনে করো এই যে উপরের সরলরেখাটা হচ্ছে এটা। তাহলে
এই টোটাল দূরত্বটা যদি 2 একক হয়, তাহলে এই সরলরেখা এবং এই যে মধ্যগামী সরলরেখা যেটুকুটাকে আমি আঙুল দিয়ে সূচিত করতে চাইছি, এই স্প্যানটুকু নিশ্চয়ই তাহলে আগের যে দূরত্ব ছিল 2 একক তার অর্ধেক হবে, অর্থাৎ এই দূরত্বটুকু হবে 1 একক। তাহলে কি পেলাম লক্ষ্য করো, আমি এই 1 নম্বর সরলরেখার সমীকরণটা জানি যেটা প্রশ্নে বলা ছিল, এবং এর সাথে সমান্তরাল যে সরলরেখাটা তার সমীকরণ আমি বের করলাম 2 নম্বর। তাহলে 1 নম্বর এবং এই যে 2 নম্বর এই দুটি সরলরেখার মধ্যবর্তী দূরত্ব এখন 1 একক। অর্থাৎ 1 এবং 2 এই যে দুটি সমান্তরাল সরলরেখা যাদের মধ্যবর্তী দূরত্ব বের করার আলোচনা আমরা এর আগের এক্সারসাইজে করেছিলাম, সেই দিনের কথাটা তোমাদের সামনে পুনরাবৃত্তি করছি। লক্ষ্য করো, দুটি সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী দূরত্ব বের করার জন্য বলেছিলাম সমস্ত কনস্ট্যান্ট টার্মগুলোকে আমরা একই দিকে নিয়ে যাব। যেমন এখানে কনস্ট্যান্ট টার্ম কে ডান দিকে আছে, এই 4টাকে আমরা ডান দিকে নিয়ে যাব। যদি ডান দিকে নিয়ে চলে যাই এটা হবে -4। তার মানে কনস্ট্যান্ট টার্মগুলোকে একই দিকে নিয়ে যাওয়ার পরে আমরা তাদের চিহ্নটা দেখব। কে এর আগে কিছু নেই মানে প্লাস চিহ্ন আছে, এই 4টা ওদিকে গেলে তার আগে মাইনাস চিহ্ন আছে। তার মানে একটার আগে চিহ্ন প্লাস আছে, আরেকটার আগে চিহ্ন মাইনাস আছে। তার মানে কনস্ট্যান্ট টার্ম দুটোর চিহ্ন পরস্পর বিপরীত। আর যদি কনস্ট্যান্ট টার্ম দুটো চিহ্ন পরস্পর বিপরীত হয়ে যায় তাহলে আমরা বলেছিলাম সেই সরলরেখা দুটো মূলবিন্দুর বিপরীত পাশে অবস্থান করে। আশা করি বুঝতে পারছো। আর মূলবিন্দুর বিপরীত পাশে যদি অবস্থান করে তাহলে এই 1 নম্বর 2 নম্বর সরলরেখার মধ্যবর্তী দূরত্ব বের করার জন্য ফর্মুলা বলেছিলাম যে দুটোকে অ্যাড করতে হয়। তাহলে আমরা লিখছি অতএব 1 ও 2 সমান্তরাল সরলরেখা দুটির মধ্যবর্তী দূরত্ব কি বলেছিলাম? দূরত্ব বের করার ফর্মুলা বলেছিলাম এরকম যে কনস্ট্যান্ট গুলোকে একই দিকে নিয়ে গেছি, একই দিকে নিয়ে যাওয়ার পর দেখে নিয়েছি তাদের চিহ্নগুলো একই না বিপরীত। আমরা লক্ষ্য করেছি কনস্ট্যান্ট টার্মগুলোকে একই দিকে নিয়ে যাওয়ার পরে তাদের চিহ্নগুলো পরস্পর বিপরীত, তার মানে তারা মূলবিন্দুর বিপরীত পাশে, তার মানে বুঝে গেছি যোগ করতে হবে। তাহলে যোগ করার সময় আমরা বলেছিলাম শুধুমাত্র তাদের নিউমেরিক্যাল ভ্যালুগুলোকে, শুধুমাত্র সংখ্যাগুলোকে আমরা যোগ করব। এখানে সংখ্যাটা হচ্ছে কে, যোগ, যেহেতু যোগ করতে হবে তাই যোগ চিহ্ন দিয়েছি। ওই কনস্ট্যান্ট টার্মটাকে ওইদিকে যদি নিয়ে চলে যাই তাহলে -4 হবে বটে, কিন্তু আমরা শুধু সংখ্যাটা দেখবো, দ্যাট ইজ 4। নিচে কি বলেছিলাম, রুটের ভিতরে সমীকরণ দুটার প্রত্যেকটার মধ্যে এক্স আর ওয়াই যুক্ত পদ নিশ্চয়ই সেম আছে, তাই এক্স এর সহগের বর্গ করব, যোগ দিয়ে ওয়াই এর সহগের বর্গ করব। এক্স এর সহগ কত 12, তাই স্কোয়ার করলে 144, প্লাস দিয়ে ওয়াই এর সহগ আছে -5, ওয়াই এর সাথে -5 গুণ আছে, তার মানে ওয়াই এর সহগ হলো -5। তাহলে -5 এর যদি স্কোয়ার করি, মাইনাস এর স্কোয়ার করলে প্লাস, 5 এর স্কোয়ার করলে 25, এটা পেয়ে গেলাম। তাহলে কি হলো, মডুলাস অফ কে প্লাস 4, নিচে আমরা জানি 144 আর 25, তার মানে 169, তাহলে উপরে থাকলো মডুলাস কে প্লাস 4 আর নিচে পেয়ে গেলাম 169 বর্গমূল মানে আমরা জানি 13। তাহলে আমরা কিন্তু এই 1 নম্বর আর 2 নম্বর সরলরেখা দুটির মধ্যবর্তী যে দূরত্ব সেই দূরত্ব দুটি বের করতে পেরেছি, এটা হলো 13, কে প্লাস 4/13 তার মডুলাস। এখন এই দূরত্বটা নিশ্চয়ই এই 1 এককের সাথে সমান হয়ে যাবে। তাহলে শর্তানুসারে আমরা করছি এইটা ইকুয়াল টু 1, লিখছি শর্তানুসারে মডুলাস অফ কে প্লাস 4/13 ইকুয়াল টু হচ্ছে 1। আমরা জানি যখন মডটা উঠিয়ে দেব তখন মডের পরিবর্তে প্লাস মাইনাস দু রকম চিহ্ন পাবো, তার মানে কে প্লাস 4/13 ইকুয়াল টু প্লাস মাইনাস 1। এখান থেকে আমরা লিখতে পারি কে প্লাস 4 ইকুয়াল টু 13 দিয়ে 1কে গুণ করলে প্লাস মাইনাস 13 হয়ে যাবে। তাহলে কে ইকুয়াল টু আমরা পেয়ে যাব প্লাস মাইনাস 13 আর এই 4টা এদিকে গেলে -4। এখন এখানে দুটো চিহ্ন আছে, আমরা একবার পজিটিভ ধরে করব, একবার নেগেটিভ ধরে করব। তাহলে লক্ষ্য করো, যদি আমরা এখানে পজিটিভ মানটা নিই, অর্থাৎ আমরা মনে করছি এখানে প্লাস 13 আছে, তাহলে 13 থেকে 4 বাদ দিলে এটা হবে 9, অর্থাৎ পজিটিভ মানটা ধরে আমরা 9 পেলাম। কিন্তু এখানে যদি আমরা নেগেটিভ ধরি, অর্থাৎ এখানে -13 ধরছি আর এখানে -4, -13 আর -4 এটা হবে -17। তাহলে কে এর কটা মান পেলাম, দুটো মান পেলাম। এই কে এর মান দুটো যদি আমি এই সমীকরণে বসিয়ে দিই তাহলে নিশ্চয়ই দুটো সমীকরণ পাবো। সেই দুটো সমীকরণ কোনটা কোনটা, এই উপরেরটা আর নিচেরটা।
তাহলে এবারে লিখছি অতএব নির্ণেয় সমান্তরাল সরলরেখার সমীকরণ। নির্ণেয় সমান্তরাল সরল রেখার সমীকরণ কি পাচ্ছি লক্ষ্য করো, 12x - 5y 12x - 5y ইজ ইকুয়াল টু কে। কে এর মান প্রথমে 9 নিচ্ছি এবং আরেকটা কি ওই সেম জিনিস 12x - 5y ইজ ইকুয়াল টু আবার কে আছে, কে এর দ্বিতীয় মানটা আমরা গ্রহণ করব -17। ব্যাস আমাদের যে সমান্তরাল সরলরেখা দুটির সমীকরণ বের করতে বলেছিল সেই সরলরেখার সমীকরণ দুটি তোমাদের সামনে ক্যালকুলেশন করে বের করে দেখিয়ে দিয়েছি। আশা করি যদি তোমরা ধ্যান দিয়ে শুনে থাকো, যদি ফর্মুলা সম্পর্কে তোমাদের ধারণা ক্লিয়ার হয়ে থাকে, আমার প্রসেসটা যদি তোমরা ঠিকঠাক বুঝতে পারো, তাহলে অঙ্কগুলো কোনোটাই কঠিন বলে মনে হবে না। যে কোনো অঙ্ক পারার প্রাথমিক শর্ত হলো সেই চ্যাপ্টার রিলেটেড যে ফর্মুলাগুলো সেগুলো একেবারে মাথার মধ্যে নিখুঁতভাবে রাখতে হবে, কোনোটা ফর্মুলার সাথে যাতে কোনোটা ফর্মুলা গুলিয়ে না যায়, 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর অঙ্ক পারার যেটা লক্ষণ সেটা হলো যে কোনো অঙ্ক যখন পড়বো, অঙ্কটা পড়ে সেটা কি বোঝাতে চেয়েছে, কি কি শর্ত দেওয়া আছে এবং কি বের করতে হবে সেই সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা মনের মধ্যে তৈরি করতে হবে। তারপরে 3 নম্বর যে কাজটা করতে হবে যে এই অঙ্কটা করার জন্য যে যে ফর্মুলাগুলো জানা দরকার সেই অ্যাবিলিটি তো আমার মধ্যে আছে, নাম্বার 1। নাম্বার 2, অঙ্কটাতে কি কি শর্ত বলা আছে এবং কি কি বের করতে বলেছে সেটাও তো আমি বুঝতে পেরেছি। তাহলে যখন বুঝতে পেরেছি, এই ধারণা মনের মধ্যে থাকবে, তখন তোমার মধ্যে একটা কনফিডেন্স গ্রো হবে। সেই কনফিডেন্স লেভেলটা তোমাকে যে কোনো অঙ্ক পারতে সাহায্য করবে। আশা করি বুঝতে পেরেছো আজকের টোটাল যে প্রবলেমসগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা আজকের এইখানেই স্থানাঙ্ক জ্যামিতির যে প্রথম চ্যাপ্টার সরলরেখা, যেটা আমাদের স্থানাঙ্ক জ্যামিতির মধ্যে সবচেয়ে বড় চ্যাপ্টার, সবচেয়ে ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার। অ্যাকচুয়ালি এরকম ভাবে তোমরা ভাবতে পারো যে স্থানাঙ্ক জ্যামিতিতে মোট যতগুলো চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টারগুলোর মধ্যে দুটো ভাগ করা যেতে পারে। একটা ভাগে আছে সরলরেখা, আরেকটা ভাগে আছে অন্যান্য চ্যাপ্টারগুলো, যেমন বৃত্ত হোক, অধিবৃত্ত, উপবৃত্ত, পরাবৃত্ত, যাই হোক না কেন, ওই 4টা চ্যাপ্টার মিলিয়ে টোটাল যে এবিলিটি তোমার তৈরি হবে, টোটাল যে ধারণা তৈরি হবে, এই সরলরেখা চ্যাপ্টারে ঠিক একটা চ্যাপ্টার থেকে তুমি ততগুলো অ্যাবিলিটি অর্জন করতে পারবে। মানে এটা হলো আমি বোঝাতে চাইছি গোটা স্থানাঙ্ক জ্যামিতির মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা যদি তোমাদের একেবারে ক্লিয়ার হয়ে যায়, তাহলে পরের চ্যাপ্টারগুলো সম্পর্কে আমার আলোচনা করা কিংবা তোমাদের পক্ষে ওই চ্যাপ্টারগুলো বোঝাটা আরো বেশি সহজতর হয়ে যাবে। আশা করি এরপরে নতুন পর্বে ঢোকার আগে, অর্থাৎ স্থানাঙ্ক জ্যামিতির সেকেন্ড যে চ্যাপ্টার বৃত্ত, সেই বৃত্ত চ্যাপ্টারে ঢোকার আগে এই চ্যাপ্টার রিলেটেড আমরা যে যে ফর্মুলাগুলো আলোচনা করেছি, যে যে অঙ্কগুলো তোমাদের সামনে দেখিয়েছি, সেগুলো তোমরা খুব ভালোভাবে যত্ন সহকারে বাড়িতে বসে রিভিশন করবে। তারপরে ওই সামনের চ্যাপ্টারটা একেবারে পুরোটাই মাথার মধ্যে নেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে বসে থাকবে। আজকে এইটুকুই, সকলের শারীরিক সুস্থতা কামনা করে আমি এখানেই শেষ করছি। এই ধরনের এডুকেশনাল ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, নলেজ ওর্থ শেয়ারিং।